প্রতিদিন যখন ভোর হয় তখন একটা অনুভূতি সবার আগে মনের মধ্যে আসে যে না, আমি এখনও বেঁচে আছি। আর একটা নতুন সূর্যোদয় দেখার জন্য ভগবান আমাকে এই পৃথিবীতে রেখে দিলেন। আরও একটা সুন্দর দিন দেখার জন্য আমি এই পৃথিবীতে বেঁচে থাকবো আমার আশেপাশের ভালো লাগার জিনিসপত্রগুলোকে নিয়ে। এটা ভাবতে যেমন ভালো লাগে তেমনি এটাও ভাবতে ভালো লাগে যে রোজকার নিয়ম মতো তো সকাল হয়, কিন্তু প্রত্যেকটা দিন এক একটা নতুন নতুন বার্তা নিয়ে আসে। সেটা হয়তো কোনো সময় খারাপ, কোনো সময় ভালো, কিন্তু প্রত্যেকটা দিনই একটা সকালবেলা একটা বেঁচে থাকার একটা অঙ্গীকার দেয়। না, আমাকে ভালো থাকতে হবে, সবাইকে ভালো রাখতে হবে। সবসময় যে সেটা ঠিক হয় সেটা নয়, কিন্তু একটা মেসেজ দেয় প্রত্যেকটা সকাল যে চলো ওঠো, আবার কাজ শুরু করো, জীবনে চলার পথটাকে তো সুগম করতে হবে। আমার যখন কোভিড হয়েছিল তখন বললে বিশ্বাস করবেন না, প্রত্যেক দিন রাত্রে আমার প্রচণ্ড ভয় করতো ঘুমোতে। আমার খালি মনে হতো যে আগামীকালের সকালটা যদি আমি দেখতে না পাই, কারণ তখন আমাকে একেবারেই একা থাকতে হতো, একেবারে আইসোলেটেড হয়ে আমি একটা ঘরের মধ্যে বন্ধ থাকতাম। কিন্তু তখন সারা রাত আমি জেগে থাকতাম, হয় বই পড়তাম কিংবা কখনো ফোন সার্ফ করতাম বন্ধুবান্ধবদের সঙ্গে। তখন একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ হয়েছিল যা আমাদের অফিস কলিগদের মধ্যে যাদের কোভিড হয়েছিল, সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে আমরা একে অন্যের সঙ্গে যোগাযোগ রাখতাম। তখন প্রত্যেকটা সকাল আমার কাছে একটা নতুন আশার আলো নিয়ে আসতো। না, আমি বেঁচে আছি, আমাকে বাঁচতে হবে। যতজন লোক এই কোভিডের হাত থেকে মুক্তি পেয়েছেন তাদের মধ্যে আমিও একজন, সেটা আমাকে প্রমাণ করতেই হবে। তো সেই পজিটিভ ভাবনাটা নিয়েই শুরু করলাম আজকের দিনটা। আজকের সকালটা ছিল একেবারে আলো ঝলমলে। সারাদিন বৃষ্টি সেরকম হয়নি বললেই চলে। আশেপাশের পরিবেশও ছিল যথেষ্ট ঝকঝকে। আর ঝকঝকে হবেই না কেন, আগামীকাল আমরা একটা নতুন সরকারের মুখ দেখতে চলেছি। আজকে তার পরিষদীয় দলের নেতা কে হবেন সেটা নির্বাচিত হবেন। তবে মনের মধ্যে একটা নাম তো বারবারই ঘুরে ফিরে আসছে, দেখা যাক আমার ধারণাটা সত্যি হয় কিনা। তো একটা উৎকণ্ঠা তো আছেই, সেই সঙ্গে সঙ্গে শুরু করে দিলাম সারাদিনের কাজ। সকালবেলা এই গাছগুলির পরিচর্যা করা, আপনাদের সঙ্গে কথা বলা, প্রতিদিন যে ভিডিওটা আমি তৈরি করব তার জন্য টুকরো টুকরো ক্লিপিংস তৈরি করা। এ তো প্রত্যেক দিনই করি, জানি না আপনাদের একঘেয়ে লাগে কিনা, কিন্তু আমার লাগে না। আমার মনে হয় যে প্রত্যেকটা সকাল যদিও সেটা একই রকম, কিন্তু তার মধ্যেও একটা নতুন কোনো একটা বার্তা থাকে। সকালে চা বিস্কিট খাওয়া হয়ে গেল, সেই নিয়ম মতো চলে গেলাম ছাদে। দেখুন কাপটারে কি সুন্দর একটা কথা লেখা আছে। ছাদের গাছগুলো মোটামুটি ঠিকই আছে, তবে আমার মনে হয় যে একটু বেশি রোদ যখন উঠবে বা টেম্পারেচারটা যখন একটু বেড়ে যাবে, তখন বোধহয় এই গাছগুলোকে বাঁচানো একটু কষ্টকর হয়ে যাবে। জানি না কী হবে, কারণ এই খোলা ছাদের উপর এই ধরনের গাছগুলো সবসময় ঠিকঠাক থাকে না। এটা আমি আমার আগের অভিজ্ঞতা থেকেই বলছি। তবু এইবার এই গাছগুলোকে লাগালাম একটা জেদ করেই, যে টবগুলো ফাঁকা পড়ে থাকবে। কোনো বছর আমি এরকম লাগাই না, কিন্তু এই বছরই লাগালাম। দেখা যাক না কি হয়। জীবনের অনেক অঙ্কই তো মেলে না, যদি এটা না মেলে তাহলে খুব খুশি হব। তো এখন এই গাছগুলোকে দেখাশুনো করে আজকে শুক্রবার, অর্থাৎ আমাদের ওয়ার্কিং উইকসের আজকেই শেষ দিন, লাস্ট ডে। তো আজকে কাজের চাপও বেশ খানিকটা থাকবে, সেগুলোকে শেষ করে আবার আপনাদের সঙ্গে আপনাদের মুখোমুখি হব। তারপর দেখা যাক সারাদিনটা কীরকম যায়। কীরকম আর যাবে, ওই কাজের ফাঁকে ফাঁকে নিউজ চ্যানেল দেখব, আপনাদের কথা মনে পড়বে। কে কীরকম আছেন আপনারা তাও তো জানি না। যদিও এখন একটা জিনিস হয়েছে, এখন এই যে দিনের শেষে আমি আপনাদের সঙ্গে 6-7 মিনিট বা 10 মিনিট কথা বলি, তাতে মনটা অনেকটা হালকা হয়ে যায়। আগে যেমন অফিসে বসে থাকতে থাকতে সারাদিনই বক বক করে যেতাম, বা 1 ঘন্টা 1.5 ঘন্টা একটানা কাজ করার পরে সবার সঙ্গে 2-3 মিনিট একটুখানি চায়ের কাপ নিয়ে আড্ডা মারা হতো। এখন তো আর সেটা হয় না। তাই সেই শূন্যতাটা কাটাতেই বোধহয় আপনাদের কাছে আসা। জানি না এটা আমি কতদিন ধরে চালাতে পারবো, কিন্তু আপ্রাণ চেষ্টা করে যাব যাতে আমার এই প্রচেষ্টাটা চলতে থাকে।
আর সবচেয়ে বড় কথা, আমার মাঝে মাঝেই মনে হয়, কিছুদিন আগে আমার এক বন্ধুও বলল, এই যে তুই ভিডিওগুলো তৈরি করছিস, তোর একটা নিজস্ব একটা ডায়েরির মতন করে তুই এটাকে মেনটেন করিস, এটার মধ্যে দিয়ে একটা জিনিসই হচ্ছে, যেমন তুই এরকম দৈনন্দিন জীবনের আমাদের নানা সমস্যার কথা তুলছিস, সেটা অনেক ক্ষেত্রে রাজনৈতিকও হতে পারে বা সামাজিকও হতে পারে, এর কিন্তু এই প্রতিটা জিনিস কিন্তু একটা নথিবদ্ধ হয়ে যাচ্ছে আমাদের ভবিষ্যতের জন্য। আমাদের ভবিষ্যৎ প্রজন্ম, জানি না আমার এই প্রচেষ্টাটা কতদূর এগিয়ে যাবে, এই ভবিষ্যৎ প্রজন্মের কাছে কিন্তু এটা একটা দলিল হয়ে থাকবে। হয়তো তাই, হয়তো নয়, জানি না শেষ পর্যন্ত কি হবে। ওই দেখুন চিলটা কেমন বসে আছে। দূরদর্শীদের এরকম একটা চিলের চোখ থাকা দরকার। আমার এক মাস্টারমশাই আমাকে এক সময় বলেছিলেন। নমস্কার, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং বিশ্বস্তভাবেই নিজের যত্ন নিচ্ছেন। কালকে যেখানে শেষ করেছিলাম, আজকে ফিরে আসছি সেই শেষের জায়গাটুকুতেই। পুলিশি তদন্ত এখনও চলছে, এখনও কাউকে ধরা হয়নি বা ধরতে পারা যায়নি বলা ভালো, এবং সেই সঙ্গে সঙ্গে তদন্তের যা গতি প্রকৃতি তাতে বোঝা যাচ্ছে যে আমরা হয়তো কিছু দিনের মধ্যেই একটা ভালো খবর পাবো, অর্থাৎ অপরাধীরা ধরা পড়বে। সেই সঙ্গে সঙ্গে আজ আরও একটা খবরে চোখটা আটকে গেল, এবং সেটা দেখে তো রীতিমতো আশ্চর্যই হলাম, যে সেটা হচ্ছে যে পশ্চিমবঙ্গে এই যে নির্বাচন হয়ে গেল, সেই নির্বাচন নিয়ে কিন্তু আমাদের প্রতিবেশী রাষ্ট্র অর্থাৎ বাংলাদেশে একটা বিশাল একটা, তাদেরও একটা উৎসুকের জায়গা ছিল যে এখানে কে জেতে বা কে হারে। তো যখন মমতা ব্যানার্জি, আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী মাননীয় শ্রীমতী মমতা ব্যানার্জি যখন পদত্যাগ করলেন না সেই বিপুল পরাজয়ের পরেও, তখন সেই নিয়ে বাংলাদেশের একজন নেতা তার প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি জানিয়েছেন, সবার আগে তিনি অভিনন্দন জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে, যে এই যে তিনি পদত্যাগ করেননি সেটা তিনি খুব ভালো করেছেন। তিনি দিল্লিকে বুঝিয়ে দিয়েছেন যে একজন মুখ্যমন্ত্রী হিসেবে তার অধিকার কতখানি, এবং সেই সঙ্গে সঙ্গে তিনি আরও একটি প্রস্তাব জানিয়েছেন যা আমাদের সার্বভৌমত্বের পক্ষে প্রচণ্ড বিপজ্জনক। তিনি বলেছেন যে মমতা ব্যানার্জির উচিত এই মুহূর্তে পশ্চিমবঙ্গকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা করা এবং সেই সঙ্গে সঙ্গে একটা স্বাধীন রাষ্ট্রের প্রধান প্রশাসক হিসেবে নিজেকে তুলে ধরা, এবং সেখানে বাংলাদেশ সম্পূর্ণভাবে তাকে সহযোগিতা করবে এবং তার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে। ব্যাপারটা কতখানি বিপজ্জনক একবার চিন্তা করুন। আমাদের এই দেশের একজন মুখ্যমন্ত্রী, যিনি কিনা নির্বাচনে হেরে গেছেন, তিনি পদত্যাগ করলেন না, এবং সেই সঙ্গে সঙ্গে তিনি এটাও বললেন যে আমি হারিনি। তার সোশ্যাল অ্যাকাউন্ট যতগুলো ছিল সেখানে তিনি কোথাও বিদায়ী মুখ্যমন্ত্রী বা প্রাক্তন মুখ্যমন্ত্রী হিসেবে তিনি নিজেকে এখনও অ্যাড্রেস করছেন না। তিনি এখনও সেখানে একজন অনারেবল চিফ মিনিস্টার। কিন্তু আগামীকালই পশ্চিমবঙ্গের একজন নতুন মুখ্যমন্ত্রী শপথ নিতে চলেছেন। তো এই যে পুরো ব্যাপারটা এতদিনে ঘটে গেল, সেটা আমাদের দেশের সার্বভৌমত্বের পক্ষেও কতখানি বিপজ্জনক সেটা কিন্তু একটা ভাববার অবকাশ কিন্তু রয়েই গেছে। এবং সেই সঙ্গে সঙ্গে এই চিন্তাভাবনাটাও আমাদের মনে কোথাও একটা উকি মারছে, তাহলে কি আমাদের পূর্বতন সরকারের সঙ্গে কোনো মৌলবাদী রাষ্ট্র কিংবা কোনো মৌলবাদী যে দল, তাদের সঙ্গে কি কোনো নিবিড় যোগাযোগ ছিল? তারা কি এইরকমই কোনো একটা পরিকল্পনা করেছিলেন যে যদি তারা নির্বাচনে হেরে যান তাহলে কোথাও না কোথাও তারা একটা অভ্যুত্থান ঘটাবেন এবং সেখান থেকে পশ্চিমবঙ্গকে ভারতীয় যে সংসদীয় গণতন্ত্র সেখান থেকে আলাদা করে দেবেন? এটা সত্যিই একটা বিপজ্জনক খেলা এতদিন ধরে পশ্চিমবঙ্গে চলছিল, এবং সর্বোপরি ধন্যবাদ জানাতে হবে আমাদের প্রশাসনকে। তারা এই ব্যাপারটা খুব সুন্দরভাবে এটাকে নিষ্পত্তি করেছেন। আমরাও স্বস্তির নিঃশ্বাস ফেলছি। এখন আমরা একটা স্বাধীন দেশের নাগরিক, এবং সেই দেশ যা কিনা ভারতবর্ষ তথা বিশ্বের, ভারতবর্ষ বলা ভুল, ভারতবর্ষের কথাই আমি বলছি, ভারতবর্ষ কিন্তু সারা বিশ্বের কাছে একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হিসেবে এতদিন ধরে সমুজ্জ্বলভাবে একটা নিদর্শন তৈরি করে এসেছে। যদিও এখানে ধর্মীয় হানাহানি লেগেই থাকে, ধর্মীয় অশান্তিও লেগে থাকে, কিন্তু তা সত্ত্বেও একটা ধর্মনিরপেক্ষ দেশ হিসেবে ভারতবর্ষ কিন্তু পৃথিবীর কাছে সর্বজনক রাজ্যভাবে পরিচিত, সেটা কিন্তু মানতেই হবে। এবং ভারতীয় গণতন্ত্রের যে ভিত্তিভূমি সেটা কিন্তু
আমাদের পারস্পরিক বিশ্বাস এবং সৌভ্রাতৃত্বের উপরই দাঁড়িয়ে রয়েছে, সেটাও মানতে হবে, সেটা অস্বীকার করার কোনো জায়গা নেই। তাই এই ধরনের একটা চিন্তাভাবনা বা এই ধরনের একটা মানসিকতা কিন্তু যথেষ্ট মনের মধ্যে যথেষ্ট ভয়ের উদ্রেক জাগায়। এবার চলে আসে অন্য কথায়, এতদিনে বোধহয় একটা বৃত্ত সম্পূর্ণ হলো। সেই দিন যে অন্যায়, যে অপমানের মধ্যে দিয়ে শুভেন্দু অধিকারী দল ছেড়েছিলেন এবং দল ছেড়ে তিনি বিজেপিতে যোগদান করেছিলেন, সেদিন বোধহয় তিনি মনে মনে শপথ নিয়েছিলেন যে একদিন না একদিন তিনি এই রাজ্যে সর্বোচ্চ পদে নিজেকে তুলে ধরবেন, এবং ঠিক সেটাই হয়েছে। শুভেন্দু অধিকারী আগামীকাল অর্থাৎ 25শে বৈশাখের ভোরে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী এবং অন্যান্য মাননীয় যারা মন্ত্রিসভার সদস্য আছেন, লোকসভার সদস্য আছেন এবং অন্যান্য রাজ্যের বিজেপি শাসিত অন্যান্য রাজ্যের মুখ্যমন্ত্রীদের উপস্থিতিতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন, এবং সেই শপথ গ্রহণের প্রস্তুতিও এখন তুঙ্গে। তিনি আজকেই রাজ্যপালের কাছে সরকার গঠনের জন্য দাবি দাওয়াও পেশ করেছেন, এবং যেভাবে তার উত্থান এই বঙ্গীয় রাজনীতিতে তা কিন্তু একটা দৃষ্টান্ত অলরেডি তৈরি করে দিয়েছে। ছাত্র রাজনীতি থেকে শুরু করে দলীয় বিধায়ক এবং সেখান থেকে রাজ্যের সর্বোচ্চ শাসকের পর্যায়ে এই যে তার উত্থান, এটা কিন্তু একটা ধারাবাহিক সংগ্রাম বা ধারাবাহিক অধ্যবসায় না থাকলে সেটা সম্ভব হয় না। আজকে আমি সন্ধেবেলা যখনই কিছু কিছু যে টিভিতে যে অনুষ্ঠানগুলি হয় সেগুলো যখন দেখছিলাম, সেখানে তার রাজনৈতিক জীবনের বিভিন্ন দিক তুলে ধরা হচ্ছিল, তখন তার ছাত্র জীবনের রাজনীতির কথাও আমরা জানতে পারলাম, এবং সেই সঙ্গে জানতে পারলাম তিনি রামকৃষ্ণ মিশনের আদর্শে ছোটোবেলা থেকেই অনুপ্রাণিত। এবং শুধু তাই নয়, তিনি আজকে তার নাম মুখ্যমন্ত্রী হিসেবে বিবেচিত হওয়ার পরে যে ভাষণটি দিলেন, সেখানেও তিনি স্বামীজির সেই অমোঘ মন্ত্রটি উচ্চারণ করলেন, অর্থাৎ চরৈবতী চরৈবতী এবং চরৈবতী। সুতরাং তিনি থেমে থাকার লোক নন। আমাদের বহু উচ্চাশা রয়েছে তাকে নিয়ে, বহু আবেগ রয়েছে তাকে নিয়ে, এবং আমরা চাই এতদিন যে দুর্নীতিগ্রস্ত একটা সরকারের রাজত্বে আমরা দিন কাটাচ্ছিলাম, এবং যেখানে সবচেয়ে বড় যে চ্যালেঞ্জটা আমাদের সামনে ছিল সেটা ছিল মেয়েদের সম্মান এবং মেয়েদের সুরক্ষা, সেটি এই নতুন সরকার প্রথম দিন থেকেই সুনির্দিষ্টভাবে সেটাকে রক্ষা করবে এই আশা রাখছি। এবং কাল থেকে পশ্চিমবঙ্গে একটা নতুন যুগের সূচনা হবে, সেটাও মনে হচ্ছে। সেই আশা নিয়েই তো চলতে হবে। তাহলে আজকে এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চলুন দেখা যাক সামনে আমাদের জন্য কি অপেক্ষা করছে।